পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আজ আমাদের সঙ্গে সান্ধ্যকালীন আলোচনায় রয়েছেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। অরুণাভদা, আপনাকে স্বাগত। নির্বাচনের ফলাফল আমরা সকলেই জেনে গিয়েছি। বিধানসভা নির্বাচনে এবার ভারতীয় জনতা পার্টি বাংলায় 200 আসনের অধিক আসনে জয়লাভের টার্গেট করেছিল, কিন্তু ফলাফল বেরোতেই দেখা গেল 200 তো দূরের কথা, ডাবল ডিজিট ক্রস করতে পারলো না বিজেপি। বাংলার মাটিকে না জেনে এইভাবে বাংলা দখলের চেষ্টা করার জন্যই কি আজকে বিজেপির এই শোচনীয় পরাজয়? কি বলবেন? দেখো, অনেকগুলো ফ্যাক্টর আছে। এক হলো যে 2017-18 সালে বিজেপির যারা এমপি তাদের থেকেও চিনত না, বেশিরভাগ লোকই চিনত। তো মমতার বিরুদ্ধে যেটা হয়েছে, এই তখন ভোটটা মমতার বিরুদ্ধে পড়লো। মমতাকে না দেবার জন্য লেফট এবং কংগ্রেসের ভোটটা চলে গেল বিজেপিতে। তারা ধরেছিল মমতাই শত্রু। এবার যেটা হলো, কিন্তু এবার মানে গতবার কিন্তু খুব লো প্রোফাইলে ইলেকশনটা করেছে, পার্লামেন্ট ইলেকশন বিজেপি। এবার যেটা হলো, এবার এত হাই প্রোফাইলে করতে গেল, যেটা অসুবিধা হয়ে গেল যে লোকাল কোন লিডারকে সামনে রাখলো, কোন লিডারই নেই। দিলীপ ঘোষকেই রাখতো, কি এসে যেত, ভুলভাল বকে ঠিক আছে, সে তো লালু প্রসাদও বলতো, সেটা করলো না। দিল্লি থেকে প্রধানমন্ত্রীকে 16 বার আনালো, 16 দিন ঠিক। স্বরাষ্ট্রমন্ত্রী এলো এতদিন। এখন যেটা মানুষের অনেক রকম ধারণা আছে, যেমন পশ্চিমবঙ্গের মানুষ কখনোই মানে হতে চায় না যে ওপর থেকে তুমি আমায় ঠিক করে দেবে। ভোট অব্দি দেওয়া ঠিক আছে, তারপরে জীবনযাপনের মাত্রা কি হবে, যাত্রা কি হবে, জীবনযাপন, সেটা কিন্তু তোমায় ঠিক করতে দেবে না, সেটা কেউ মেনে নিতে পারে না। পশ্চিমবাংলায় যেটা হয়েছে সেইটা একটা ফ্যাক্টর হয়ে গেল। এবং যে ইলেকশন যে প্রোপাগান্ডাটা হলো, সেটা কোনো পলিটিক্যাল প্রোপাগান্ডাই করলো না বিজেপি। শুধু মমতার বারমুডা পড়বে না, পায়ে ব্যথা আছে না কি আছে। এই যে ন্যায়াধীশ যে আইনটা হয়েছিল, যে যে কোনো লোকের মানে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ জানালে এই সোসাইটি, এই অথরিটিকে জানাতে হয়, সেটা করেছিল। সেটা যাই হোক, আলটিমেটলি মমতা ইমপ্লিমেন্ট করেনি। না করতে সুপ্রিম কোর্ট করলো ইমপ্লিমেন্ট করো। ওরা কি করলো, অ্যাসেম্বলিতে পাস করলো আইন, করে বললো যে মুখ্যমন্ত্রী এবং যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে যদি কারো অভিযোগ থাকে, সেটাই ওই ন্যায়পাল ও করতে পারবে না। করবে কে? 2/3 মেজরিটি যদি অ্যাসেম্বলিতে পাস হয় তাহলেই হবে, তার মানে কোনোদিনই হবে না। এইটা নিয়ে কেউ বললো না। এইটা নিয়ে কেউ বললো না যে হিউম্যান রাইটস কমিশনটা অকেজো করে দিয়েছে, কোনো নেই। এগুলো কোনো, বা মমতা বলেছে 50 লক্ষ চাকরি দেবো, মোদিও 2 কোটি দেবো। 50 লক্ষ চাকরি তো দেখতে হবে কোথা থেকে পাবে তুমি। তোমার এখানে শিল্প কি স্থাপন হয়েছে? তুমি হয়তো ডোল দিতে পারো, লোককে ডোল দিতে পারো, হাত পেতে ডোল নিচ্ছে। কিন্তু এই দাঁড়ে সরকার, দুয়ারে সরকার কতদিন থাকবে? তোমার এত এমপ্লয়ি আছে সরকারি, তোমার বাড়িতে দুয়ারে সরকার কোন অফিসার এসেছে? উত্তর হলো না, আমার বাড়িও আসেনি। এগুলো কেউ তুলে ধরলো না। যাই হোক, যেটা হয়ে গেল যে, এবং নো ভোট টু মাওবাদী, যেটা লেফটটা সারা ভারতবর্ষের লেফটিস্টরা করেছে, সেই ভোটটাও চলে গেল। হারাতে হবে বিজেপিকে, সুতরাং মমতাকে ভোটটা দাও। এইগুলো চলেছে। এবং সেন্ট্রালের যে কটা নীতি, যেটা জনবিরোধী নীতি, সেইটা বিজেপির ঘাড়ে চেপে গেল পশ্চিমবঙ্গে। যদিও বিজেপি পশ্চিমবঙ্গের কোনো তার জন্য দায়ী নয়। ধরো দিল্লিতে মুসলমান খুন, এত 50-60টা না 70টা লোক মারা গেল গুলিতে পুলিশের। ইউপিতে গন্ডগোল, সামান্য সাংবাদিকদের পরপর জেল, স্টুডেন্টদের জেল, এবং পরপর হাইকোর্ট সেখানে ভৎসনা খাচ্ছে। সেইগুলো কিন্তু বিজেপির মাথায় চেপে গেল, বিজেপির ঘাড়ে এখানে। তাতে এই ফলটা হলো যে বিজেপিকে আটকাও। অথচ পাশাপাশি কিন্তু কমিউনালিজম মমতাও মারাত্মক করেছে। হিন্দুদের, মুসলমানদের ভোটটা টোটাল পেয়েছে, সে তো লাভই পেয়েছে। মেয়েদের ভোট ধরো 80% ভোট পড়ে,
তার মধ্যে 80% ভোট। এবার ধরো 100টা পুরুষের মধ্যে 50 জন মেয়ে আছে, তার মানে 40 জন মেয়ে আছে মহিলা, 50% মহিলা। তো তার মধ্যে 20টা পাবেই মমতা, 25টা পাবে। মুসলমানদের 30টা ভোট আছে, 25টা পাবেই। এখানে 20 আর 25 হয়ে গেল 45, আর এদিকেও থেকে 5-6% পেলেই তো মেজরিটি হয়ে গেছে। এই ব্যাপারটা ঘটেছে। সুতরাং এইটা, তবে এখন যেটা হচ্ছে মানে এইটাই বোধহয় পশ্চিমবঙ্গের শেষ ইলেকশন, আবার 5 বছর বাদে হবে। অ্যাজ আই নো মমতা এরপরে কিন্তু লোকাল ইলেকশন গুলো করতে দেবে না, সিম্পল অ্যাজ দ্যাট। এবারের নির্বাচনে এই প্রথমবার বাংলার বিধানসভায় বাম এবং কংগ্রেসের কোনো প্রতিনিধি রইল না, এবং ইউনাইটেড মোর্চার ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার মতো অবস্থা দেখা গেল, ভোট শতাংশও তলানিতে ঠেকে গেল। এই পরিস্থিতি আজকে ইউনাইটেড মোর্চার হলো কেন? এটা কি আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করার ফল বলে মনে হয় আপনার? আমার মনে হয় না আব্বাস সিদ্দিকীকে অত ইম্পর্টেন্স দেবার আমি মনে করি না। এবার যেটা লেফট ফ্রন্ট করেছিল, বা ফ্রন্ট যেটা বেস্ট সেট অফ স্টুডেন্টস দিয়েছিল দিল্লিতে, আপের যারা নতুন ছেলে মেয়ে যারা হলো, যখন তো হলে বাচ্চা ছেলে মেয়ে, কিন্তু তারা কিন্তু 80-77টা সিট আপ পেল, বেশিরভাগই কলেজ উত্তীর্ণ, মানে ভালো চাকরি করে আসা। লেফট এটা করেছিল, এবং কংগ্রেসও কিছু ছেলে দিয়েছিল, কগনিজেন্ট থেকে আসা ছেলে টেলে। কিন্তু যে কোনো কারণেই হোক, যখন রামগুন্ডাকে শায়েস্তা করতে, তখন লোকে ভদ্রলোককে দেখে না, তখন ধরে শ্যামগুন্ডা। ঠিক, এখানে শ্যামগুন্ডাকে পেয়েছে, মমতাকে মানে। সুতরাং যারা নো ভোট টু বিজেপি বলেছিল, তারা 80% ভোট চলে গেছে মমতার কাছে, এই আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই বাম এবং কংগ্রেসের উদ্দেশ্যে যে ওরা একেবারে শূন্য হয়ে যাক, এটা আমি চাইনি। তার সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে বাম এবং কংগ্রেস যদি নিজেদের এতটাই বিজেপির দিকে ঠেলে দেয়, তাহলে নিজেরাই তো পরবর্তীতে সাইনবোর্ডে রূপান্তরিত হয়ে গেল। যেটা দীপঙ্কর ভট্টাচার্য, অর্থাৎ সিপিআই এমএল এর জেনারেল সেক্রেটারি দীপঙ্কর ভট্টাচার্য সেই কথা বলেননি। তিনি নির্বাচন আগে বলেছিলেন তৃণমূল এবং বিজেপিকে এক পংক্তিতে বসানো যাবে না, বিজেপিকে আটকানোর জন্য প্রয়োজনে বামেদের তৃণমূলের সঙ্গে যাওয়া উচিত। সেই বিষয়টিও মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে তুলে ধরেছেন। এইটা নিয়ে কি মত আপনার? না, দীপঙ্কর ভট্টাচার্য নিজের দল আছে, সে তার লোক দিল না কেন? তৃণমূলের সমর্থন হয় নাকি? এসব বলে খালাস। আমি একটা কংগ্রেস করি, আমাকে বলছে সাইনবোর্ড, সিপিএম কে মারতে হবে, মমতার পক্ষে কি কোনো অফার এসেছে? আপনি ভাবুন না, 294টা সিট, 294, মমতার 294 সিটটাই দিয়েছে, ওই পাহাড়ের 3-4টে বাদ দিয়ে। তো এখন সিপিএম গিয়ে বলবে যে ভাই আমি তোমাকে সমর্থন করছি না, আমি সমর্থন করছি না মানে আমাকে সমর্থন করো, তার মানে কি আমি কোনো ক্যান্ডিডেট দিচ্ছি না, তোমাকেই সমর্থন করব, তাই তো? মমতার দিক থেকে কি প্রস্তাব এসেছে ভাই তুমি আমাদের সঙ্গে এসো, জোট দাও? হয় না সেটা, কিন্তু বলেনি। সেখানে কি করে জোট হয়? কিছুতেই হয় না। ও বলতে হয় বলেছে দীপঙ্কর ভট্টাচার্য, নিজে করলো না। কিন্তু সিপিএম এর সেন্ট্রাল লিডার সীতারাম ইয়েচুরি কিন্তু সেই সময় একটা মন্তব্য করেছিলেন যে তৃণমূলের সঙ্গে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওখানে বিজেপি এবং তৃণমূলকে একই পংক্তিতে বসিয়েছিলেন। আমি একদম হার্ড রিয়ালিটি থেকে বলছি, তোমায় দিলে তো সিট তুমি লড়বে, হয়তো সিটই দিচ্ছে না, কি করবে? তাহলে ওর হয়ে জিন্দাবাদ করতে হবে। আর আরেকটা জিনিস, অ্যাসেম্বলি বছরে কবার বসে? 1 মাস 1.5 মাস, তার বাইরে অ্যাসেম্বলির ভূমিকাটা কি? অ্যাসেম্বলিতে এমন সব লোক গেছে গতবার 30 না 34 জনের বেশি লোক কথা বলতে পারেনি, কোনো বক্তব্য রাখতে পারেনি। অ্যাসেম্বলির বাইরেই যা কথা হয়। হ্যাঁ, তো নকশাল আন্দোলন আমরা মনে রেখেছি কেন? 68, 69, 70, 71, আমি তো কলেজ লাইফের ব্যাপার বলছি, মনে রেখেছি কেন? কৃষকদের সম্বন্ধে জানলাম কি করে? নকশাল আন্দোলনে। এসইউসি টিকে নেই, মেবি তার অ্যাসেম্বলিতে লোক নেই। অটল বিহারী বাজপেয়ীরা টিকে ছিল না 2 জন এমপি নিয়ে পার্লামেন্টে। সুতরাং অ্যাসেম্বলি ইজ নট দি ক্রাইটেরিয়া একটা পলিটিক্যাল পার্টি টিকে থাকা, মানুষের সঙ্গে থাকাটাই ক্রাইটেরিয়া, আমি এটা মনে করি। যেটা নির্বাচনের আগে তৃণমূল থেকে যে সমস্ত রাজ্য স্তরের বেশ উঁচু দরের নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে যোগদান করলেন, যেরকম শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, তাদের কিন্তু অধিকাংশই এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। শুভেন্দু অধিকারী খুব কম ভোটে, কম মার্জিনে এখন জয় লাভ করেছেন বলে জানা গেছে।
এবং নির্বাচনের আগে প্রত্যেকটি জনসভা থেকে শুভেন্দু অধিকারী সহ প্রত্যেককেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুব কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে। এমনকি ধর্মীয় মেরুকরণকে সমস্ত সভা থেকে এমন একটা জায়গায় বক্তব্যের মধ্যে নিয়ে এসেছেন তারা, যেন ধর্মীয় মেরুকরণটাই মূল উপজীব্য এইবারের নির্বাচনে। এটা কি তাদেরকে এইবারের নির্বাচন থেকে মানুষ দূরে সরিয়ে দেওয়ার মূল কারণ বলে মনে হয়? আসলে এরা ব্যক্তিগতভাবে পলিটিক্যাল পড়াশোনাটা করেছে কিনা জানি না, পড়াশোনাটাই নেই আমার যেটা মনে হয়। প্রথমত মমতা ব্যানার্জির চামচা হিসেবে এরা ছিল, খুব খারাপ কথায়। ঠিক 10 বছর আমি মমতা ব্যানার্জির সঙ্গে থাকলাম, ঠিক ইলেকশন আগে উল্টি খেলাম, তখন মনে হচ্ছে মমতা ব্যানার্জি হয়তো এবার টিকবে না। এটা ভালো লোকে ভালো চোখে নেয়নি। এবং শুভেন্দুর দেখুন না, শুভেন্দুর বাবা সে কেন ছেড়ে দিচ্ছে না? তৃণমূল ছেড়ে চলে যাক, রিজাইন করুক। আমি তৃণমূলের বিরুদ্ধে বলবো অথচ তৃণমূলে থাকবো, ঠিক না। রাজীব বন্দ্যোপাধ্যায় তো এতদিন বোঝনি কেন? ঠিক ইলেকশনের আগে বুঝলে। এবং এটা তো ঘটনা, শুভেন্দুকে যথেষ্ট সুযোগ দিয়েছিল মমতা, 6খানা জেলার চার্জ দিয়েছিল, 3টে মন্ত্রিত্বের চার্জ দিয়েছিল, এবং তিনি যা যা করেছে সে শুভেন্দু মুর্শিদাবাদে ভাবা যায় না এমন অত্যাচার। বিরোধী পক্ষে কংগ্রেস এবং সিপিএম কে এনডিপিএস অ্যাক্ট থেকে আরম্ভ করে সব দিকে ঝুলিয়েছে। কংগ্রেসের প্রেসিডেন্ট 2 বছর জেলে ছিল ওর কারণে। হ্যাঁ, সুতরাং এটা এদের কেউ বিশ্বাস করে না। আর দেখো এরা ম্যাক্সিমাম মারপিটের লোক, তো বলেছে শুভেন্দু কোথায়, শুভেন্দু লুকিয়ে আছে কেন? এরা ম্যাক্সিমাম মারপিট করে, যে দেখবে যে মারপিট করে সে হলো সবচেয়ে বেসিক্যালি কাওয়ার্ড হয়। ঠিক, যেই দেখে যাও গন্ডগোল লুকিয়ে যাও। এই জায়গাটা বিজেপির প্রচারটা কি হলো? এই যে সায়ন্তন ফায়ন্তন, আমি বলেছিলাম ভালো ছেলে, কেন বলতে যাচ্ছে মারবো ধরবো 4টে গুলি 6টা গুলি 8টা গুলি, কেন বলতে যাবো? কেন বলতে যাবো? হ্যাঁ, একটা ভাষা সন্ত্রাস নিয়ে এবারকার ইলেকশনটা কিন্তু ইনডাইরেক্টলি একটা কমিউনাল ফিলিং ব্যাপারটা ছিল। একটা হিন্দুর দিক, একটা আরেকটা হলো মুসলিম দিক, আর মাঝে কিছু নিরপেক্ষ লোক ছিল। মাঝে কিছু নিরপেক্ষ লোকের জন্যই আজকে মমতা জিতে, যারা এই কমিউনালিজমটাকে পছন্দ করে না। কিন্তু মমতা খুব বুদ্ধিমানের মতো খুবই মুসলমান করেছে, তোষণ করেছে, ভোটটা পেয়েছে, কিন্তু তোষণের কথাটা মুখে বলেনি, যেটা অ্যাট্রাক্ট করেছে সারা ভারতবর্ষের নিরপেক্ষ লোকের, যারা মানে লেফট মাইন্ডেড লোকেদের, তাদের অ্যাট্রাক্ট করেছে। তবে এই ইলেকশনটাই আমার মনে হচ্ছে শেষ ইলেকশন, মানে এই 5 বছরের মধ্যে আর হবে না। কারণ মমতা ব্যানার্জির হাতে ইলেকশন গেলে সেই ইলেকশনটা হয় না। আমরা সল্টলেকে দেখেছি, ডোমকলে দেখেছি, কোথাও হয় না, হবে না। এবারের নির্বাচনে জয়লাভ করার পর বণিক মহল এবং শিল্প মহল থেকে বার্তা এসেছে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, যে 10 বছরের অভিজ্ঞতা থেকে আগামী 5 বছরে শিল্পায়ন, কর্মসংস্থান, আইন এবং প্রশাসন প্রত্যেকটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আরো ভালো করে তিনি তার সরকারকে পরিচালিত করবেন। বিশেষ করে কর্মসংস্থানের দিকে তাকে লক্ষ্য দেওয়ার জন্য বণিক মহল এবং শিল্প মহল থেকেও অনুরোধ করা হয়েছে। আপনার কি মনে হয় এবার অন্তত এইবারের ফেজে আমরা দেখতে পাবো যে রাজ্যের সার্বিক কর্মসংস্থানের প্রশ্নে, শিল্পের প্রশ্নে আমরা আরো এগিয়ে যেতে পারবো? প্রশ্নই নেই। এই সপ্তাহে 75 লক্ষ লোকের চাকরি গেছে, কাগজটা দেখবেন ইকোনমিক সার্ভেতে, ডিউ টু কোভিড। 75 লক্ষ সারা ভারতবর্ষে। মমতা ব্যানার্জি বললাম তো, কোনোদিন কারখানা করতে গেলে, যদি প্রথমেই আপনি একটা বাড়ি করতে গেলে পয়সা তোলার জন্য কাউন্সিলররা আসে, এটা বন্ধ করতে পারবে মমতা ব্যানার্জি? কারখানা করতে গেলে দেয়াল তুলছেন, সঙ্গে সঙ্গে বলবে 1 কোটি টাকা দাও। 1 কোটি টাকা, এখন কোটি টাকা কোনো ব্যাপার না, কে করবে? এবার আমি তো বলছি, গত 10 বছরে একটা কারখানা দেখান যেখানে 1000 লোক প্রথম খুলেছে, সেখানে চাকরি পেয়েছে। পুরোনো কারখানা হয়তো বাড়িয়েছে, হলদিয়া যেমন কিছু কিছু কারখানা বেড়েছে, সেটা এক জিনিস, কিন্তু নতুন কারখানা বলুন হয়েছে, নেই 10 বছর হয়নি। আর এই যেখানে কন্যাশ্রী ওই ভিক্ষা দান করে যদি ভোট পাওয়া যায়, তো এই করতে যাবে কেন? কি এসে গেল, কে চাকরি পেল না পেল? আপনি ভাতার প্রসঙ্গ তুলে আনলেন, আমি এই মাঝখানে একটু বলি। বিজেপির পক্ষ থেকে নির্বাচনের আগে বারবার তৃণমূলকে আক্রমণ করে বলা হতো যে তারা ভাতার রাজনীতি করে, কর্মসংস্থান নিয়ে ভাবে না। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমেই কর্মসংস্থান নিয়ে ভাববে। অথচ ইলেকশনের যে ম্যানিফেস্টো বিজেপি তৈরি করলো, তাতে কিন্তু যে রাস্তা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিতেন, সেই রাস্তাতেই কিন্তু বিজেপি গেছে এবং ভাতার ঘোষণা করেছে, সেটা আবার ফলাও করে প্রচার করেছে। অথচ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়লেন না।
তাই তো হচ্ছে। বিজেপি কি করেছে? মমতা বলছে 5 টাকা দেবো, বলছে 7 টাকা দেবো, 7 রুপিস। ঠিক। মমতা বলছে 7 পে কমিশন করবো, করেনি। ওরা বলছে 7 পে কমিশন করবো। এদিকে ত্রিপুরায় করেনি। লোকে তো দেখছে, লোকে তো এত বোকা ভাবা উচিত না। আর বারে বারে বলছি, এই যে এই মানে এদের ওপর রাগ বিজেপি, অপর্ণা সেন, কৌশিক সেন, এরা কিন্তু কোনো দলের না। এরা যা বলার বলে দেয়, নিজের সে তোমার মনের কথা বলো না, তারা তার মনের কথা বলছে। এগুলো কিন্তু অ্যাডভার্স এফেক্ট হয়। এরা কিন্তু বেসিক্যালি অনেস্ট লোক, চোর চামার নয়। কারণ আমি এবার দেখছিলাম তৃণমূলের এবং বিজেপির যে 148 জন যারা গেছে, এই মানে তৃণমূলের যারা 148 জন, মানে ভাবুন 294 তে 148 জন, অর্ধেকই তৃণমূলের লোক। তা পার্টিটা কি হয়? মানুষ দেখে তো পার্টি দেখে। মানুষটা ভালো মানে পার্টিটা ভালো। ঠিক। এখন যেটা হয়েছে যে এদের রোজগার দেখছিলাম কি করে, ব্যবসা। সবাই দেখবেন ব্যবসা, একটু দেখিয়ে নেবেন ব্যবসা। 30 কোটি 40 কোটি টাকার অ্যাসেট, 20 কোটি 22 কোটি, কিসের ব্যবসা কেউ জানে না। একটা ব্যবসা করতে গেলে তো একটা এস্টাবলিশমেন্ট চাই, কোন এস্টাবলিশমেন্ট নেই। আপনি মন্ত্রীদের দেখবেন কোন এস্টাবলিশমেন্ট নেই, অথচ হিসাব দিয়েছে 12 কোটি 14 কোটি। কোথায় পেলে বাবা, কোথায় পেলে? সুতরাং আমি জিতেছি লেসার ইভিল বলে, যেটা বলছে লেসার ইভিল। জেনু ছেলেরা বলে, ছেলেমেয়েরা বলেছে না যে লেসার ইভিল, ঠিক আছে মমতাকে দাও, মমতাকে লেসার ইভিল কথাটা গুড বলেন। শুনুন, চোর নিয়ে কি পার্টি হয়? চোর মেনে নিয়েছি আমরা। এখন দেখবেন আমাদের মধ্যে, সবার মধ্যে একটা জিনিস আছে, বলি লোকটা চোর কিন্তু এফিশিয়েন্ট। চুরিটা কনস্ট্যান্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গে। কাউন্সিলরটা চোর কিন্তু এফিশিয়েন্ট, লাইট ফাইট লাগিয়েছে। চুরিটা কনস্ট্যান্ট হয়ে গেছে এবং মমতা এটা আটকাতে পারবে না। আগামী দিনে আরো বেশি করে হবে। কেন দেখো, বিজেপির যে পলিটিক্সটা, সেটা হলো বড় বড় কোম্পানিগুলো টাকা দিচ্ছে বিজেপি। মমতাকে তো কিছু টাকা দেবারনি, সুতরাং কাটমানিতে এদের লোয়ার লেভেলে বেঁচে থাকতে হবে। তারও তো দল চালাতে গেলে লোক চাই, মিছিল করতে গেলে এখনো 100 টাকা করে এখনো 100 টাকা করে লোক নেয়, এক একটা লোক 50 টাকা নেয়। এরা কোথায় পাবে? কাটমানি করবে। দিস আর দি থিংস। পশ্চিমবঙ্গের অবস্থা ভালো না। আমি বলছি মানে আমি তো ওকালতি লাইনে আছি, উকিলদের না খেতে পাওয়ার অবস্থা হাইকোর্টে 2 বছর এই ইয়েতে কোভিড এর জন্য, মানে খুব খারাপ। নির্বাচনের ফলাফল বের হওয়ার পরে বেশ কিছু দলের নেতৃত্ব বা যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু তার নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। যেমন সিপিআইএম এর তন্ময় ভট্টাচার্য, উনি কিন্তু সম্প্রতি দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং যথেষ্ট তীব্র ভাষায় তিনি তার প্রতিবাদ জানিয়েছেন। তো এই ঘটনাটা সম্বন্ধে যদি আপনি কিছু আলোকপাত করেন। আমি একটা জিনিস বুঝি, মানুষ ভোট দেয়নি, দ্য বেসিক ফ্যাক্ট। তন্ময় তো এমএলএ ছিল লোকালে, ভালো ছেলে, দুর্ধর্ষ কাজ করেছে। তন্ময়ের মতো আমি এরকম ভালো এমএলএ দেখিনি। লোকে ভোট দেয়নি, করবেটা কি? আজ যদি বলে যে রাহুল গান্ধী দায়ী পশ্চিমবঙ্গের জন্য, আরে রাহুল গান্ধী এসে পশ্চিমবঙ্গে কি করবে? রাহুল গান্ধী যেখানে মিটিং করেছে, অত বড় মিটিং, সেখানে জমানত বাজেয়াপ্ত হয়েছে 2টো সেন্টার কাছাকাছি কোনো মতে। তা রাহুল গান্ধী এসে কি করবে? মানুষ দিচ্ছে না ভোট। আবার যদি দেখো অন্য স্টেটে রাহুল গান্ধী সাকসেসফুল, অন্য জায়গায় যদি দেখা যায়, আজকে কর্ণাটকে ভালো রেজাল্ট করছে, পঞ্চায়েতে মোদিজির এলাকায় মোদিজিরা হেরেছে। এগুলো তো দেখার জিনিস। এখন কি করা যাবে? লোকে ভোট দেয়নি। লোকের কনসেপ্ট হলো বাঙালি চিরকালই হলো উত্তর ভারতের বিরুদ্ধে। উত্তর ভারতের আইডিয়াটা হলো রাম, হনুমানের ল্যাজ। এটা কোনদিন আমাদের বাড়ি কাউকে দেখিনি রামের পুজো হয় না। রামকে বরং খুব খারাপ চোখেই দেখা হয় সীতার জন্য। সীতার বলে মার্ডারার, সীতার মার্ডারার হলো রাম। এটা বাঙালিদের চলে এসে, বাঙালিদের হলো কৃষ্ণ, কালী ঠাকুর, রামকৃষ্ণদেব, হ্যাঁ, এইগুলো নিয়ে আছে। এখন এই যে আইডিয়াজ এর চেঞ্জটা, এটা অসুবিধা হয়ে গেছে। বাঙালিদের উত্তর ভারতের বিরুদ্ধে, সে সুভাষচন্দ্র বোস থেকে চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে কোথায় একটা চিরকালই একটা কনফ্লিক্ট লাগে। সুভাষবাবু এবং নেহরুর খুব ভাব ছিল, তারা সোশ্যালিস্ট রাশিয়ার কথা ভাবতো, কিন্তু একটা উত্তর ভারতের পলিটিক্স আর বাংলার পলিটিক্সটা আলাদা, কোনো মতে একসঙ্গে মেলানো যায়নি। আজকে সিপিএম 2টো জায়গায় হয়েছে, অন্যদিকে যেতে পারেনি। কারণ আমাদের আইডিয়াটাই হলো যে আমি ভাই কারো আন্ডারে নই। আর উত্তর ভারতে হলো তোমায় অর্ডার দিলাম, এই কাজটা তোমায় করতে হবে। আমাদের এখানে করলেই একটা সামান্য শ্রমিকও বলে, সে যদি সাবজেক্টটা জানে, বলে দাদা এটা কেন ভাবে এইভাবে করছেন, এটা ভুল হচ্ছে। অন্য স্টেটে হয় না। এই আর কি।
এটা তো গেল সিপিআইএম এর কথা বললাম, আপনার ইউনাইটেড মোর্চার মধ্যে একজনের কথা বললাম। আর আরেকটা জিনিস সম্প্রতি বলি, আজকে বিজেপির আরেকটা জিনিস- তথাগত রায় আসছে আসছে উনিও আজকে ওনার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন না আসছি এবং দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়কে রীতিমতো তুলোধনা করেছেন। আর অভিনেত্রী প্রার্থীদেরকে ওই নটি, নগরের নটি বলে উনি কটাক্ষ করেছেন। অভিনেত্রী প্রার্থী তো বেসিক্যালি লোভী লোকেরা। আমি কি অভিনয় করব? যদি বলে ভাই অভিনব একটু আপনি ভালো লয়ার, একটু অভিনয় করুন, করবো? ঠিক। এরা পয়সার জন্য এসেছে, সিম্পল। এরা বিজেপি কে ভালোবেসে আসেনি, সিম্পল অ্যাজ ঠিক। তথাগত রায় কিন্তু খুব ভুল কথা বলেনি, হয়তো মুখটা খারাপ লোকটা, কিন্তু পড়াশোনা জানা লোক তো, এতদিন তো বিজেপি করেছে। তো এই জায়গাটা আছে। আরেকটা বলি, যেটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে মোদিজি কিন্তু ভারতবর্ষকে পিছনের দিকে নিয়ে যাচ্ছেন। আমি সিম্পল ছোট একটা বলি মানুষের জানার জন্য। মাও সেতুং যখন 1950 সালে ক্ষমতা এলো, উনি দেখলেন করতে করতে 3-4 কোটি লোক কিন্তু চায়নায় মারা গেছিল। পরবর্তীকালে দেখলো যখনই লোকে প্রশ্ন করা শুরু করলো মাও সেতুংকে, তার সহকর্মীরা, হেডকোয়ার্টার্স, তখন দেখলো আমি মাইনরিটি হয়েছে, তখন বললো বম্বার্ড দি হেডকোয়ার্টার্স, ওটা ভাঙো। তাতে একদিনে 6 লক্ষ লোক মারা গেছিল সাংহাইয়ে। ভাবুন, কলকাতার মতো 1 কোটি শহরে 6 লক্ষ লোক মারা গেল। কিন্তু মাও সেতুং পেলো, কিন্তু চিন্তা পিছিয়ে গেল বিজ্ঞান থেকে। আবার যখন দেং শিয়াওপিং এলো, তখন মারা যাবার পর দেং শিয়াওপিং বললো বিড়াল কালো কি সাদা দরকার নেই, বিড়াল ইঁদুর ধরে কিনা সেটাই দেখবার। সেইটাকে সেখান থেকে কিন্তু পিছিয়ে গেছে আমরা। সেটা ভারতবর্ষের যে অর্থনীতি, রাজনীতির চিন্তাধারা, এটা থেকে পিছিয়ে গেছি আমরা। পড়াশোনার কোনো ব্যাপারটা নেই। যেমন ওই মনমোহন সিং বলেছে যে ফিজিক্সটা ফিজিক্স হিসেবে পড়তে হবে, কেমিস্ট্রিটা কেমিস্ট্রি হিসেবে পড়তে হবে। সেখানে যদি রাজনীতির কথা আনো, কে প্রধানমন্ত্রী হবে, তাহলে ফিজিক্স হবে না, কেমিস্ট্রি হবে না। এই যে আজকে মনমোহন সিং বললো যে ভাই আমাদের পেটেন্ট আইন আছে, ধরুন আপনি একটা ওষুধ করেন, এটা অন্য কেউ ওষুধটা তৈরি করতে পারবে না, ফর্মুলা জানা থাকলেও তার নামে করতে পারবে না। মনমোহন সিং বললো 5-6টা কোম্পানিকে ওইটা দিয়ে দাও, একটাই পেটেন্ট চলবে না, 6টাই কোম্পানি হবে কোভিড এর ওষুধ। গালাগাল শুরু করলো মনমোহন সিং। মোদী উত্তর দেননি, কিন্তু তার জুনিয়ররা গালাগাল শুরু করলো। আজকে সুপ্রিম কোর্ট তাই বলছে। এই যে ভেবেচিন্তে কথা বলাটা, আজকে যে কোনো সাংবাদিক একটু উল্টো কথা বললেই কাফান নাকি লোকটার নাম, তাকে 6 মাসের জেল ধরিয়ে রেখেছে। 16 জন ভারতবর্ষের শ্রেষ্ঠ ইন্টেলেকচুয়াল হারবার্ড থেকে এসেছে, ইভেন প্রিস্ট যারা, স্ট্যান স্বামী রাঁচির 2.5 বছর ধরে অ্যারেস্টেড। এগুলো লোকের কাছে খেলছে। তার জন্য দেখবে বিজেপি কিন্তু যেখানে আসছে একটু পিছনে চলে যাচ্ছে। যেখানে মানে আমি ভোট দেওয়ার, আমি অরুণাভ ঘোষ, আমি ভাই তোমায় ভোট দিলাম, ভোট দেওয়ার পর তুমি আমি কি খাবো না খাবো কাল থেকে ডিটারমিন করা শুরু করলে, এটা কিন্তু মধ্যবিত্ত বা শিক্ষিত লোকের কাছে এগেনস্ট। এবং এরা কিন্তু খুব ডিটারমিন করে, হয়তো ধীরে সুস্থে যায়, এদের মতবাদটা কিন্তু হয়। তো এরা ভারতবর্ষের লোক কখনোই চায় না, শিক্ষিত লোক, যে তুমি ভাই ইলেকশনে জিতে আমায় ঠিক করে দেবে, আমি কি করবো না করবো। এইটা হয়ে গেছে বিজেপির এগেনস্ট। আলোচনার শেষ প্রান্তে আসছি। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য বিধানসভা বা বাংলার নবান্ন দখল করেছেন। শুধু তাই নয়, এবারের এই নির্বাচনের ফলাফলের নিরিখে দাঁড়িয়ে আগামী দিন জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে বিজেপি বিরোধী মুখ হতে চলেছেন। যা জানা যাচ্ছে, ভারতবর্ষের সমস্ত আঞ্চলিক দলগুলো যারা বিজেপি বিরোধী রাজনৈতিক দল, তারা কিন্তু প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ দায়িত্বে চাইছেন বলে তাদের মতামত জানা গিয়েছে। তো এই নির্বাচনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো জাতীয় রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার নিরিখে এগিয়ে দিল না? মোদির বিরুদ্ধে মমতা যে ভাষায় কথা বলে সেটা মানুষ লাইক করে, যারা মোদি বিরোধী। কিন্তু ডিএমকে মানবে যদি যদি স্ট্যালিন প্রধানমন্ত্রী হবে না মমতা প্রধানমন্ত্রী হবে? মানবে? মমতা তো আর বিহারে গিয়ে তৃণমূলকে জেতাতে পারবে না। তৃণমূলের ক্যান্ডিডেট কোথায়? মহারাষ্ট্রে নেই, সেখানে উদ্ভব থাকলে মানবে? এরা একজন বিরোধী আছে, তার বিরুদ্ধে গালাগাল করার পক্ষে মমতাকে সামলে রাখলো, কিন্তু কখনো লিডার হিসেবে প্রধানমন্ত্রী মেনে নেবে না, কখনোই মানবে। সামান্য ইউপিতে সোশ্যালিস্ট পার্টি না ওই সমাজবাদী পার্টি আর মায়াবতী মেনে নেবে মমতাকে?
বিজেপির বিরুদ্ধে আছো খুব ভালো, তোমাকে সামনে রেখে বক্তব্য রাখাবো, কিন্তু নেবে না, হয় না এটা। তো ভারতবর্ষের এই রিজিওনাল পার্টিগুলো কিন্তু পরবর্তীকালে এখন বুঝতে পারছি না ক্ষতিকর হয়ে যাবে ফিউচারে, যদি পার্লামেন্টে এই ধরনের হয় যে রিজিওনাল পার্টিগুলো পার্লামেন্ট দখল করে প্রধানমন্ত্রী ঠিক করলে একদম ভারতবর্ষ শেষ। শেষ প্রশ্ন একটা অরুণাবদা, বাংলার বিধানসভায় এর আগে সিপিআইএম এর আমল, মানে বামপন্থীদের আমল বলুন, তারপর তৃণমূলের 10 বছর গেল, প্রত্যেকটি সময়ে দেখা গিয়েছে বিরোধী রাজনৈতিক দল হিসাবে যারা থাকেন তারা খুব কম সংখ্যক আসন নিয়ে আসেন, অর্থাৎ শাসকের সঙ্গে একটা বিরাট ফারাক থেকে যায়। তারপরেও দেখা যায় শাসক কাজকর্ম করেন, সরকার পরিচালনা করেন, কিন্তু বিরোধী রাজনৈতিক দলকে বেশি পরিমাণে দেখা যায় তারা কিন্তু নিজের গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালন করতে দেখা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি এইবারও সেই একই চিত্র আমরা দেখতে পাবো বাংলার বিধানসভায়? না, অবভিয়াসলি সেটা জ্যোতিবাবুর আমলে যখন বিধান রায় প্রাইম মিনিস্টার, এই চিফ মিনিস্টার ছিলেন, তখন কতজন ছিল? 4 জন। বাদ বাকিরা তো সমস্তটাই সিদ্ধার্থ রায় এদিক থেকে ওদিক গেল 60 সালে, বিধান রায়ের বিরুদ্ধে গিয়ে জিতলো, বিরোধী জিতেছে, কিন্তু কন্ট্রোলটা করতে পারেন অ্যাসেম্বলি। তেমনি বামফ্রন্ট আমলেও বিরোধীদের ভূমিকা ছিল, গালাগাল করতো, আর কি ভূমিকা হবে? রাজপাট তো তোমার হাতে, রাজপাট যে জিতেছে তার হাতে। আমি বিরোধী, আমি কি করবো? আমি তার ক্রিটিসিজম করতে পারি, লোকের কাছে গিয়ে বলতে পারি এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক করছে না, এই অবধি বলতে পারি। হ্যাঁ, তাও সেটা দেখতে হয়। যেমন ওর নাম কি একটা বিল আমার মনে পড়ছে না, সেই বিল বামফ্রন্ট পাস করতে গেছিল জমি সংক্রান্ত, আমরা বাধা দিয়েছিলাম 2001-এ, 2002-এ, বুদ্ধবাবু তুলে নিলেন। সেটা নির্ভর করে কেমন, মানে লোকটা কেমন। সালিসি বিল উইথড্র করলো, অ্যাসেম্বলি বললো না, হবে না, আমরা বিরোধিতা করেছি, হবে। এটা উইথড্রটাও রুলিং পার্টির কথায়, এটা নয় আমাদের কথায় হচ্ছে, আমরা পয়েন্ট আউট করেছি ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না। এটা কিছু করে। বাঙালিদের এক বজ্ঞা তো আছেই, যাকে দেয় তাকে ফেলে দেয়, তারপর যখন ফেলে দেয় তখন আর চিনতে পারে না, এটা তো আছে, তো নতুন কিছু না। তৃণমূলের পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর বলেছিলেন নির্বাচনের অনেক আগে বিজেপিকে ডাবল ডিজিট ক্রস করতে পারবে না। ঠিক এবার প্রমাণ হলো বিজেপি ডাবল ডিজিট ক্রস করতে পারেনি, এবং তার সাথে সাথে তিনি কিন্তু ঘোষণা করেছেন তিনি আর বোধহয় ওই স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ আর করবেন না। সংবাদ মাধ্যমে যা দেখলাম, তিনি এত বড় সফলতা পাওয়ার পরেও কেন স্ট্র্যাটেজিস্ট হিসেবে ওই পেশা থেকে সরে যেতে চাইছে? বিহারে তো ফেল করেছে, একটা জায়গায় তো ফেল করেছে, 3টার চেয়ে জায়গায় সাকসেসফুল হয়েছে, একটাই ফেল করেছে। তো তোমরা, আমিও তো গত 1 বছর ধরে বলছি মমতা ক্ষমতায় আসছে, হ্যাঁ, যারা লোকালে করে তো আসছে। তো ও লোক নিয়োগ করেছিল, তো একটা ও তো একা করেনি, লোক নিয়োগ করেছিল, অফিস ছিল সল্টলেকের এখানে। আমরা তো পাড়ার লোকের সঙ্গে কথা বলে বুঝতে পারি কোন দিকে যাচ্ছে পলিটিক্সটা। এবং আমিও বলেছিলাম যে 100-র ওপর ক্রস করবে না, রেগুলার বলতাম 100-র ওপর ক্রস করবে না, সেটা আমার অনুভূতি দিয়ে, এবং মমতা এবার আসছে। তবে এটা ধরতে পারেনি যে সিপিএম কংগ্রেস 0 হবে, সেটা বুঝতে পারেনি, 12-13টা হবে, প্রশান্তও বুঝতে পারেনি। একটু মাত্র যখনই আমি মানে এক বজ্ঞা না হয়, যখনই যুক্তির মাধ্যমে যাব, তখন কিন্তু আমি উত্তরটা পেয়ে যাই, এখানে করব কি করব না, এই আর কি। শেষ প্রশ্ন অরুণবদা, বিজেপির সভাপতি জেপি নাড্ডা ফের আসছেন, ফের ধর্ণা দেবেন এই কোভিড পরিস্থিতিতে, কি বলবেন? কিছু তো করার দরকার, ওগুলোর কোনো অস্তিত্বই নেই। জেপি নাড্ডা আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে পর্যায়ে বিজেপিটাকে নিয়ে গেছে, এদের কোনো দামই নেই, একটা ক্যাডারের সঙ্গে এদের কোনো দামই নেই। ওরা যা বলবে সেটাই শেষ কথা, সেটাই বললাম, বিজেপির ক্ষতি করে দিয়ে গেল এই দুজন পার্টি হিসেবে। ঠিক আছে, ধন্যবাদ অরুণবদা আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য, আপনাকে অশেষ ধন্যবাদ। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।